গুড মর্নিং বন্ধুরা, এখন আছি জয়দেবের একদম নদীর পাশে, যেটা দুর্গাপুরের সাথে কানেক্টেড হচ্ছে। এখন নতুন ব্রিজ হয়ে গেছে দেখছি। আগে আমি অনেকবার এসেছি এখানে, বাট তখন ব্রিজটা সেইভাবে হয়নি, বাট হতে দেখছিলাম। তো এখন প্রায় শেষের মুখে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কাজ কিন্তু এগিয়ে এসছে, ঠিক আছে। জয়দেবের মেলা চলছে এখন, আর একদম মকর সংক্রান্তির সময়ে আমি এসেছি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগে। ঠান্ডা কিন্তু এখানে, ওই জন্য পুরো ফুল প্রোটেকশান নিয়ে এসেছি। কেননা যা ঠান্ডা পড়েছে, বিশেষ করে শীতকাল তো এখন, জানুয়ারি মাস আরোই ভালোই ঠান্ডা। আর আসলাম যখন দেখলাম কুয়াশাও ছিল, এখনও কুয়াশার ঘোর পুরোপুরি কাটে না। আপনারা দেখি ছবিটা দেখে বুঝতে পারছেন, ঠিক আছে। কুয়াশাটা আস্তে ধীরে কাটছে, এখন মোটামুটি বেলা 10টা প্রায় বাজছে। তো তাতেই এরকম অবস্থা দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পরবর্তী ব্লগে। বন্ধুরা, আজ সকাল সকাল বোলপুর থেকে বেরিয়ে পড়েছি জয়দেবের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, জয়দেবের মেলা চলছে আজকে প্রথম দিনই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জয়দেবের মেলাতে। সাথে জয়দেবের যে কাহানি সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই জয়দেবকে নিয়ে ঘিরে রয়েছে নানান ঐতিহাসিক কাহানি। তো আজকে জানবো সমস্ত কিছুই এই ব্লগটার মাধ্যমে। কোথাও যাবেন না, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে পুরো ঘটনাগুলো বলবো এই ব্লগের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে কাহানি তো বলবোই জয়দেবের, তার সাথে সাথে মেলাটাও ঘোরাবো। আর আমি আপনাদেরকে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এক আশ্রম রয়েছে, সেই আশ্রমটাকেও ঘুরিয়ে দেখাবো। সেখানে পূজা অর্চনা, সেখানে আমরা কি করলাম সারাদিনের সমস্ত কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন আজকের এই ব্লগটা একদম শেষ অবধি, কোথাও যাবেন না। আপনারা না দেখলে পুরোটাই মিস করবেন। আমি আপনাদেরকে পুরো মেলা ঘোরাবো, কাহানিগুলো জানাবো, সমস্ত কিছু কিন্তু এই ব্লগের মাধ্যমে আমি তুলে ধরতে চাইছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা জঙ্গলের ভেতর দিয়ে পেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা ইলামবাজার জঙ্গল, যে জঙ্গলের দৈর্ঘ্য মোটামুটি আপনার 8 কিলোমিটার তো হবে, 7 to 8 কিলোমিটার দৈর্ঘ্য আছে এটা। বোলপুর থেকে যখন আপনারা জয়দেব যাবেন তখন ম্যাক্সিমাম গাড়ি কি হয়, এই রুটেই যায়। এটাই হচ্ছে শর্টকাট রুট। এর থেকেও শর্টকাট রুট থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গাড়ি এই রুটে যায়। আর আপনাকে এই জঙ্গলের ভেতর দিয়েই পেরিয়ে যেতে হবে। তো জঙ্গলের শুরুটা হয় আপনার বনভিলা থেকে, আর জঙ্গলের শেষটা হয় সুখবাজারে গিয়ে। সুখবাজারের পরেই একদম ইলামবাজার, সামনেই সুখবাজারের পরেই ইলামবাজার। আপনাকে পেরিয়ে তারপরে জয়দেব যেতে হবে। মোটামুটি 27 কিলোমিটার থেকে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে বোলপুর থেকে জয়দেবের। তো এখন আমি এই জঙ্গলের ভেতর দিয়ে পেরিয়ে যাচ্ছি। যে জঙ্গলটা দীর্ঘ আমি আপনাকে বলেই দিলাম 7 to 8 কিলোমিটার। বীরভূম জেলার কেদুলি গ্রাম কবি জয়দেবের জন্মভূমি এবং সাধনভূমি। আর এখানেই হয় সেই জয়দেব কেদুলি মেলা। অজয় নদের তীরে এই জয়দেব মেলা পৃথিবীর অন্যতম এক প্রাচীন মেলা। লক্ষ ভক্তের আগমন ঘটে অজয়ের মকরের স্নানের জন্য। প্রচলিত আছে, অসুস্থ ছিলেন কবি জয়দেব, গঙ্গায় মকর স্নানে যেতে পারেননি তিনি। এমন সময় কবির ভীষণ মন খারাপ। মা গঙ্গা আপন ভক্তের আকুল আবেদনে সাড়া দিয়ে অজয়ের কেন্দুলি ঘাটে আসেন উজান বেয়ে, এমনটাই সুপ্রচলিত। আর এই অজয়ের কেন্দুলি ঘাটে স্নান মানে গঙ্গায় মকর স্নানের সমান মনে করি লক্ষ ভক্তের ভিড় হয় অজয়ে মকর স্নানের জন্য। তো বন্ধুরা, এই কবি জয়দেব সম্বন্ধে না জেনে কিভাবে আমাদের জানা সম্ভব হবে জয়দেব মেলা আর এই মকর স্নান নিয়ে। বলি এবারে কবি জয়দেব গোস্বামীর কাহানি। হ্যাঁ বন্ধুরা, ওনার পুরো নাম জয়দেব গোস্বামী। সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি জয়দেব গোস্বামী। তার রচিত গীত গোবিন্দম কাব্য থেকেই পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর সূচনা হয় বলে অনেকেরই ধারণা। তাকে ওড়িশি সঙ্গীতের জনকও বলা হয়ে থাকে। তার রচিত গীত গোবিন্দমের দুটি স্তোত্র শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজা লক্ষণ সেনের সভায় বসন্ত রোগ গেয়ে পত্রহীন অশ্বত্থ গাছকে নতুন পাতায় ভরে দিয়ে এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বুরান মিশ্রকে প্রতিযোগিতায় পরাজিত করে তৎকালীন বাংলার শাসক রাজা লক্ষণ সেনের সভাকবির পদ অলঙ্কৃত করেন তিনি। তার জন্মভূমি বীরভূমের কেদুলিতে তার নামে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। দ্বাদশ শতাব্দীতে বৈদ্য ব্রাহ্মণ জয়দেবের জন্ম হয় বলে অনুমান করা হয়। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের কেন্দুবিল্ব বা কেদুলি গ্রামে। তার নামে সেখানে প্রতি বছরই মেলা অনুষ্ঠিত হয়।
বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বন্ধুরা, এখন আমরা এসে গেছি জয়দেবের একদম দোরগোড়ায়। জয়দেবের যে মন্দির, মূল মন্দির রয়েছে রাধা মাধবের মন্দির। হ্যাঁ বন্ধুরা, জয়দেব কেঁদুলির নবরত্ন রাধা বিনোদ মন্দির আমি আপনাদেরকে এবারে দেখাবো, আর সাথে আমি এই মন্দিরের কাহিনী আপনাদের বলতে থাকবো। আপনাদেরকে শুনতে থাকুন পুরো ব্লগটা। এই বাংলায় তখন সেন রাজবংশের রাজত্ব। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন গৌরেশ্বর উপাধি ধারণ করেন, কিন্তু লক্ষণ সেন হলেন বৈষ্ণব ধর্মানুরাগী। তারই রাজসভার প্রধান ঐশ্বর্য ছিলেন কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। অপর চারজন হলেন গোবর্ধন আচার্য, শরণ, ধয়ী ও উমাপতিধর। বীরভূম জেলার অজয় নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেদুলি গ্রামে জয়দেবের জন্ম হয়। জয়দেবের পিতা ছিলেন ভোজদেব, মাতা বামাদেবী এবং স্ত্রী পদ্মাবতী। কেদুলির এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান জয়দেব। তার পিতা মৃত্যুর ঠিক আগে তাকে বললেন, তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না। তুমি লেখাপড়া শিখেছ, সঙ্গীত বিদ্যা আয়ত্ত করেছ, এই তোমার সম্পদ। আমার বিশ্বাস সাহিত্য ও সঙ্গীত চর্চার মাধ্যমেই তুমি একদিন খ্যাতি অর্জন করবে। এদিকে পিতাকে হারিয়ে জয়দেব হয়ে পড়লেন শোকাচ্ছন্ন। তিনি বাড়ি থেকে কোথাও বেরোতেন না, কারো সঙ্গে বিশেষ কথাবার্তাও বলতেন না। এমন সময় ওই গ্রামেরই এক মোড়ল নিরঞ্জন চাটুর্যে এসে তার কাছে হাজির হলেন আর বললেন, শোনো জয়দেব, তোমার বাবা আমার কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। সুদে আসলে টাকার অঙ্কটা নেহাত কম নয়। টাকাটা আমার এখনই অত্যন্ত প্রয়োজন। জয়দেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পিতার শ্রাদ্ধ শান্তি শেষ করে তিনি পিতৃঋণ শোধ করার জন্য তৎপর হলেন। শেষ পর্যন্ত গ্রামবাসীদের সাক্ষী রেখে তিনি পিতৃঋণ শোধ করার জন্য নিজের বসত বাড়ি নিরঞ্জন চাটুর্যের নামে লিখে দিলেন। এবার তিনি মুক্ত, সম্পূর্ণ নিরাশ্রয় এবং নিরালম্ব। সব সময় তিনি রাধাকৃষ্ণের চিন্তায় মগ্ন। এক মধুর রসে তিনি যেন ভাসমান। এভাবেই একদিন এসে উপস্থিত হলেন জগন্নাথ ক্ষেত্র পুরী ধামে। পুরীতে এসে আপনভাবে তন্ময় হয়ে এক সময় তিনি এসে উপস্থিত হলেন জগন্নাথ মন্দিরে। এক ব্রাহ্মণের সন্তান না হওয়ায় সেই ব্রাহ্মণ কায় মনোবাক্যে জগন্নাথের আরাধনা করেন এবং এক গুণবতী কন্যা লাভ করেন। নাম তার পদ্মাবতী। বিবাহযোগ্য হলে তিনি কন্যাকে নিয়ে প্রভুর চরণে উৎসর্গ করার জন্য নিয়ে আসলে স্বয়ং জগন্নাথ তাকে নির্দেশ দেন জয়দেব নামে তার পরম ভক্তকে সম্প্রদান করতে। ভগবানের নির্দেশ মতো ব্রাহ্মণ জয়দেবের কাছে গেলে তিনি ওই কন্যাকে গ্রহণ করতে অস্বীকার করেন, কিন্তু পরে দেখেন পদ্মাবতী একা দাঁড়িয়ে, ব্রাহ্মণ চলে গেছেন। তিনি পদ্মাবতীকে চলে যেতে বললে তিনি কাতর স্বরে ভগবান জগন্নাথ দেবের আদেশের কথা জানান এবং জয়দেব জগন্নাথের অভিপ্রায় শুনে পদ্মাবতীকে স্ত্রীরূপে গ্রহণ করেন। প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ জয়দেবকে কৃপা করতেও দ্বিধা করলেন না। একদিন রাত্রে তিনি স্বপ্নে দর্শন পেলেন শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ তাকে বললেন, জয়দেব, তুমি নিজের গ্রামে ফিরে যাও, সেখানে বসে আমার প্রেমলীলা বর্ণনা করে কাব্য রচনা করো। তারপরই শুরু হলো জয়দেবের অমর কাব্য গীত গোবিন্দম রচনা। গীত গোবিন্দম রচনা প্রসঙ্গে এক দিব্য কাহিনী প্রচলিত। শ্রীরাধা অভিমান করেছেন, কোনো অবস্থাতেই তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলবেন না। জয়দেব এই সময় একটি কথা লেখার সাহস পাচ্ছিলেন না, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধারানীর পায়ে ধরবেন তিনি সারা দিন রাত এই বিষয়ে চিন্তা করতে লাগলেন। সেদিন দুপুরে জয়দেব সুদূর গঙ্গায় স্নান করতে গেলেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধরে তার বাটিতে এসে পৌঁছলেন। নিষ্পাপ পদ্মাবতী দেবী বললেন, হে স্বামী, আপনি স্নানে গিয়ে ফিরে কেন এলেন? ভগবান বললেন, যেতে যেতে একটি কথা মনে পড়ে গেল, পাছে ভুলে যাই, সেই জন্য ফিরে এলাম, কারণ পাণ্ডুলিপিতে কিছু যোগ করতে হবে। স্ত্রী পদ্মাবতী ঘর থেকে কালি ও পাণ্ডুলিপিটি এনে দিলেন। তখন পাণ্ডুলিপিতে ভগবান শ্রীকৃষ্ণ লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম। এরপর পদ্মাবতী তার নিত্য স্বামীকে খেতে দিলেন এবং ভোজন শেষে ভগবান বিশ্রাম নিতে গেলেন। সতী সাধ্বী পদ্মাবতী স্বামীর উচ্ছিষ্ট ভেবে তা গ্রহণের উদ্দেশ্যে যেই এক গ্রাস তুলেছেন, তখনই তার জাগতিক স্বামী জয়দেব গৃহের দ্বারে উপস্থিত হলেন। পদ্মাবতী অবাক হলেন। তারপর পদ্মাবতী পাগলিনীর মতো বলতে লাগলেন, হে স্বামী, আপনি এসে বললেন কালি দাও, পাণ্ডুলিপি দাও, এখন লিখব। ভোজন করলেন, বিশ্রাম করলেন, তারপর এখন বলছেন স্নান করে ফিরছেন। তাহলে উনি কে লিখে গেল, কে খেয়ে গেল, আর আপনিই বা কে? ভগবানের শুদ্ধ ভক্ত বুদ্ধিমান জয়দেব পুঁথি খুলে দেখলেন তার মনের কথাটি কেউ এসে লিখে গেছেন।
এবং বুঝলেন যে তিনি আর কেউ নন, তারই আরাধ্যা স্বয়ং রাধাকান্ত। তখন জয়দেব প্রেমাবেশে মগ্ন হয়ে অশ্রু বিগলিত নয়নে তিনি পত্নীকে বললেন, তুমি যথার্থ ভাগ্যবতী, তোমার জন্ম সার্থক, তুমি স্বয়ং ভগবানকে দর্শন করেছ, আমি হতভাগা তাকে দেখতে পেলাম না। তারপর জয়দেব পদ্মাবতীর হাতে ভগবানের উচ্ছিষ্ট অধরামৃত দেখে বলল, আমাকে দাও। পদ্মাবতী ভগবানের উচ্ছিষ্ট ভোজন থালা থেকে প্রসাদ নিয়ে দুজনেই তখন খেতে লাগলেন। ভক্ত ও সাধক কবি তার অপরূপ সাধনায় এভাবেই সিদ্ধিলাভ করেছিলেন। এরপর জয়দেব তার সমস্ত বিব্রত ভুলে গিয়ে গীত গোবিন্দম রচনা সমাপ্ত করলেন। বীরভূম জেলার অজয় নদের তীরে কেদুলি গ্রাম। কেন্দুবিল্বের বা কেদুলির ভক্ত কবি জয়দেব প্রতিবার মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বর্ধমানের কাটোয়ায় যান গঙ্গা স্নান করতে। মকর সংক্রান্তি হচ্ছে মুক্তিযোগ, মোক্ষ লাভের যোগ। তাই হাজার হাজার মানুষ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন গঙ্গাসাগরে। সাগর সঙ্গমে পবিত্র গঙ্গা স্নান করে তারা জীবন যন্ত্রণা থেকে মুক্তি চান, মুক্ত হতে চান, কামনা করেন মোক্ষ দৈবী যোগের। কবি জয়দেব গঙ্গা স্নান করতে কাটোয়া যেতেন পায়ে হেঁটে। ওই দৈবী যোগে পুণ্য স্নান করা তার জীবনে এক অপরিহার্য ঘটনা, কিন্তু সেবার দেখা দিল বিঘ্ন। পরদিন মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, কিন্তু তিনি গঙ্গা স্নান করতে যাবেন কিভাবে? পত্নী পদ্মাবতী সেবার কেদুলিতেই নেই। জয়দেব পড়লেন মহাসংকটে। বিকেল থেকেই তিনি ভাবছেন কত মানুষই না যাবে এই পুণ্যতিথিতে গঙ্গা স্নান করতে, অথচ এবছর তিনি যেতে পারবেন না। গৃহদেবতাকে একা রেখে তিনি যাবেনই বা কিভাবে? এসব চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলল। মনের গভীরে দেখা দিল এক বিরাট শূন্যতা। দুঃখে ক্ষোভে জর্জরিত জয়দেব রাত্রে কিছুই খেতেও পারলেন না। একদিকে তার গৃহদেবতা, অন্যদিকে গঙ্গা স্নান, কি করবেন কিছুতেই ভেবে পাইলেন না। তারপর এক সময়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমাতে ঘুমাতে ঘুমের ঘোরে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন মা গঙ্গা স্বয়ং এসে তার সামনে আবির্ভূতা হয়েছেন। তিনি জয়দেবকে আশ্বাস দিয়ে বললেন, জয়দেব এত দুঃখ করছো কেন, এত আক্ষেপই বা করছো কেন? কাল সকালে অজয় নদের কদম্বিকুণ্ডির ঘাটে আমি নিজেই আবির্ভূতা হব। যখন দেখবে অজয় নদের স্রোতে উজান বইছে, যখন দেখবে স্রোতের গতি উল্টো মুখে, তখন সেই স্রোতে দেখবে এক পদ্ম ফুল ভাসছে, তখন বুঝবে আমি নিজেই তোমার কাছে এসেছি, অজয়ের বুকে গঙ্গা এসেছে। বুঝলে? স্বপ্ন ভেঙে গেল এক লোহময়। জয়দেব বিছানায় উঠে বসলেন, ভাবলেন এও কি সম্ভব? মা গঙ্গা কি নিজেই আসবেন? আর ঘুমাতে পারলেন না তিনি। আকাশে তখন লক্ষ তারার মেলা। গোটা কেদুলি গ্রাম তখনও ঘুমিয়ে আছে। অন্ধকারের বুকে মাটি, নদী, আকাশ ডুবে আছে নিশ্চিন্তে নীরবে। শুধু একজন চঞ্চল, তিনি কবি জয়দেব। প্রভাতের অপেক্ষায় তিনি অস্থির চিত্তে বসে আছেন। উষা লগ্নেই তিনি ছুটে গেলেন অজয় নদের তীরে। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে তিনি কদম্বিখণ্ডী ঘাটের জলস্রোতের দিকে তাকিয়ে আছেন। এ কি, সত্যিই তো অজয় নদের উল্টো স্রোতে ভেসে আসছে পদ্মফুল। ঘাটে তখন ভিড় জমে গেছে। বিস্ময় বিস্ফোরিত চোখ সবাই দেখছেন সেই অবিশ্বাস্য দৃশ্য। জনজীবনে পড়ে গেল আলোড়ন। ভক্তের ডাকে দেবী গঙ্গা নিজে এসেছেন। মুহূর্তে সবাই ঝাঁপিয়ে পড়লেন সেই পবিত্র জলধারায়। এই কাহিনীর বিস্তারই মকর সংক্রান্তিতে কেন্দুলির মেলাকে বাঙালি উৎসর্গ করেছে কবি জয়দেবের স্মৃতি তর্পণে। আর তারপর থেকেই জয়দেবকে কেন্দ্র করে জমে উঠল আনন্দের হাট। কেন্দুবিল্ব হয়ে গেল তীর্থ সমান। সেই থেকে শুরু মকর সংক্রান্তির পবিত্র তিথিতে অজয়ের জলে গঙ্গা স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা প্রতি বছর আসেন। মানুষের সঙ্গে মানুষের মিলন, আর সেই মিলনেই প্রাণের প্রতিষ্ঠা। আর এই মেলার প্রাণকেন্দ্রই হচ্ছে নবরত্ন মন্দির, আর পুণ্যার্থীর কাছে দুর্নিবার আকর্ষণও কদম্বকুণ্ডির ঘাট। এই গ্রামে বসেই দুশ্চর কঠিন সাধনায় জয়দেব সিদ্ধি লাভ করেছিলেন। ফুলেশ্বর ঘাটের কাছে এখনো পাথর আছে, সেই পাথরকে লোকে জয়দেবের সিদ্ধাসন বলেন। আর নবরত্ন মন্দির, সেই মন্দিরও গড়ে উঠেছে জয়দেবের কুড়ে ঘরের ওপরেই। সেখানেই তো ছিল গৃহদেবতার আসন। অজয়ের তীরেই 9 চূড়ো বিশিষ্ট মন্দির অষ্টাদশ শতকের প্রথম ভাগে তৈরি করে দিয়েছিলেন বর্ধমানের রাজমাতা ব্রজসুন্দরী দেবী, মহারাজ কীর্তিচাঁদের মা। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন জয়দেবের গৃহদেবতা রাধাশ্যাম। রাধাশ্যামের ঠিক বেদির নিচের বাঁদিকেই জয়দেবের মূর্তি এবং ডান দিকে রয়েছে উপবিষ্টা পদ্মাবতীর মূর্তি। মকর সংক্রান্তি মানেই বীরভূমের অজয় নদের তীরে জয়দেব কেন্দুলি মেলা। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এদিকে যেমন অজয়ে চলে পুণ্যস্নান ও কবি জয়দেবের মন্দিরে পূজাপাঠ, অন্যদিকে তেমনই এই উপলক্ষে ভিড় জমান বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকির শিল্পীরা। দোতারা ও বাউলের সুরে মাতোয়ারা হয়ে ওঠে অজয়ের তীরে।
যা শুনতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। কেন্দুলি মেলা যেখানে বসে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ অজয় নদের অপর পারে পশ্চিম বর্ধমান জেলার এক প্রান্তে অবস্থিত গড় জঙ্গল। কেন্দুলি মেলা দেখে ফেরার পথে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন আপনারা। এই জঙ্গলে রয়েছে মা শ্যামরূপের মন্দির, এছাড়াও রয়েছে একটি আশ্রম। শোনা যায় এই আশ্রমে প্রথম দুর্গাপুজো করেছিলেন রাজা সুরত। পাশাপাশি রয়েছে ইছাই ঘোষের মন্দির, তাছাড়াও রয়েছে একটি পার্ক। সব মিলিয়ে মেলার পাশাপাশি গড় জঙ্গল ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। যদিও আমার এবারে এসে সেই জায়গাগুলো ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠেনি, নেক্সট টাইম যখন আসবো অবশ্যই আমি টার্গেট রাখবো ওই জায়গাগুলো ঘুরে দেখা। জয়দেবের মূল পুঁথিরও পাণ্ডুলিপি আছে এখানে। জয়দেব বা কেঁদুলি যে নামেই ডাকি না কেন, এই গ্রামের আসল বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো। এই গ্রামে শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে নিবিড় আত্মীয়তার সম্পর্ক। রাধা গোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে। আর মেলার নাম যদিও জয়দেব মেলা, কিন্তু শেষ পর্যন্ত এটা বাউলদেরই মেলা। এখানে এই মেলা উপলক্ষে যত বাউল সমাগম হয় তত আর কোথাও হয় না। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এ মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয়। জয়দেব মেলার অন্যতম পরিচয় বাউল মেলা হিসেবে। বাউল হলো বাউন্ডুলে বা ভবঘুরের সংক্ষিপ্ত রূপ। কোনো মানুষ যখন নিজের অস্তিত্ব ভুলে আত্মহারা হয়ে ভগবানে বিলীন হতে পারে, তখনই সে প্রকৃত বাউল পদবাচ্য হয়। জয়দেব ছিলেন মহাবাউল। অবশ্য কোথাও কোথাও শৈব বলেও তার কথা জানা যায়। আদতে শৈব থাকলেও হয়তো বৈষ্ণব প্রভাবে পরবর্তীকালে প্রভাবিত হন। রচনা করেন বিখ্যাত কাব্য গীত গোবিন্দম। জয়দেবের বিখ্যাত রচনা গীত গোবিন্দম, এটি একটি সংস্কৃত গীতিকাব্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়। এই কাব্যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোপিনীদের সঙ্গে রাসলীলা, রাধার বিষাদ বর্ণনা, কৃষ্ণের জন্য ব্যাকুলতা, উপালম্ব বচন, কৃষ্ণের রাধার জন্য উৎকণ্ঠা, রাধার সখীদের দ্বারা রাধার বিরহ সন্তোপের বর্ণনা বর্ণিত হয়েছে। কাব্যের নায়ক নায়িকা রাধাকৃষ্ণ হলেও তাদের প্রতীকে জীবাত্ম পরমাত্মা সম্পর্ক এবং নরনারীর চিরন্তন প্রেমী এর মূল বক্তব্য। রাগমূলক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ। এই কাব্যের দশাবতার স্তোত্রে প্রথম গৌতম বুদ্ধকে যজ্ঞ নিন্দাকারী বিষ্ণুর অবতার রূপে উল্লেখ করা হয়েছে এবং কাব্যের শেষে ভগবানরূপী কৃষ্ণ ভক্ত রাধার শ্রীচরণ নিজের মাথায় রাখাতে জানিয়েছেন দেহি পদ পল্লব মুদার। তো বন্ধুরা, এটা হচ্ছে তিলোত্তমা স্মৃতি মন্দির, আর এই মন্দিরে এর আগের বছরও আমি এসেছিলাম। তো এখানে নানান মন্দির আর আশ্রম আপনারা এসে দেখতে পারবেন। তো গল্প করতে করতে আমি বহু আশ্রম মন্দির দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এবারে আমি আসবো আমাদের যে শ্বশুরবাড়ির আশ্রম রয়েছে, সেই আশ্রম আমি আপনাদেরকে দেখাবো। আমাদের কাঙাল খ্যাপা বাবার আশ্রম, আর সেখানে পূজা অর্চনা কিভাবে কি হলো। তার আগে এখানে একটা বড় কালী মন্দির দেখতে পেলাম। তখন মাকে ওদের সাজানোর কোনো কিছু পরিকল্পনা হচ্ছিল, ঝাড়াঝাড়ির কোনো কিছু ব্যাপার হচ্ছিল, তাই খুব ভালোভাবে আমি ক্লিয়ারিটিটা পেলাম না ছবি বা ভিডিও করতে। তো মায়ের দর্শন করে নিয়ে দিয়ে মেলা ঘুরে তারপরে আমাদের যে শ্বশুরবাড়ির কাঙাল খ্যাপা বাবার যে আশ্রম রয়েছে জয়দেবেতে, তো সেখানে আমরা প্রবেশ করলাম। আর তারপরে ওখানে যে প্রোগ্রাম ছিল সেদিনকার সমস্ত প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করলাম। ওখানে পুজো অর্চনা হলো, পুজো দিলাম আমরা। আর তারপরে ওখানে খাওয়া দাওয়াও করলাম। প্রথমে মুড়ি খাওয়া দাওয়া, তারপরে ভাত খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরলাম। তো আজকে এই জায়গায় এসেছি আর নতুন নতুন অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই যে উনান দেখতে পাচ্ছেন, এই উনান কিন্তু আগে ছিল না। যে উনানগুলো নতুন করে এখন তৈরি হয়েছে এই জায়গাটায়, যেটা আগে অন্য জায়গায় ছিল, এখন অনেক আলাদাভাবে জিনিসগুলো সব সাজানো হয়েছে। অনেক বছর গড়িয়েছে, তো অনেক পরিবর্তন এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা সময় এগুলো ছিল না, তো এখন নতুন করে বহু কিছু জিনিস আমি কিন্তু এবছর এসে যা দেখতে পেলাম। আর এখানে এই আটচালাটা ছিল, এখানে এসে সবাই রেস্ট করে আর প্রোগ্রাম হয়। এদিকেই দেখতে পাচ্ছেন স্টেজ আছে, তো এখানে প্রোগ্রাম হয়। আর এই হচ্ছে খ্যাপা বাবার মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা লাইভ। আমাদের বংশের ঠাকুর, শ্বশুরবাড়ির বংশের ঠাকুর কাঙাল খ্যাপা বাবা। ওনার কোনো ছবি রেখে যাননি। যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছিলেন আমাদের বংশের রজনীকান্ত হালদার বলেছিলেন, ওনার হয়তো পূর্বপুরুষ।
আর এই জায়গাটাতেই আমাদের বংশের যে ঠাকুর খ্যাপা বাবা ওনার সমাধিক্ষেত্র এই জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না একটা কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে। আর অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকুন। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য টিল দেন আপনারা ভালো থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ভিডিওতে। তো জয়দেব যেতে গেলে বন্ধুরা আপনাকে আসতে হবে পায়ের মোড়ে। পায়ের মোড় থেকে বাঁদিকে দেখে আপনাকে যেতে হবে, যেটা ইলাম বাজার থেকে একদম সামনে। ওখান থেকে আর মোটামুটি 7 থেকে 10 কিলোমিটার যেতে হবে। টাটা।